আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। শিমুলতলে জঙ্গলে বল্টু নামের এক গরিব শিয়াল তার বউ শেফালি শিয়ালিনীকে নিয়ে বাস করত। বল্টু শিয়াল অন্যের জমিতে কাজ করে তার সংসার চালাতো, কিন্তু এতে করে তার সংসার চালাতে বেশ কষ্ট হতো। আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। ওগো, তুমি এসেছো? আমি ঘরে খাবার বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে লবণ মরিচ দিয়ে খেয়ে নাও। আজ যে তরকারি রান্না করতে পারিনি, ঘরে যে কোনো তরি তরকারির ব্যবস্থা নেই। বউ, এই কষ্টের জীবন আর আমার ভালো লাগে না। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা, দিন মজুরের টাকা দিয়ে প্রতিদিন তো চাল ডাল কিনতেই চলে যায়। সেই সামান্য টাকা দিয়ে তরি তরকারি কি করে কিনি? বাজারে তরি তরকারির যা দাম। হ্যাঁ গো, তার জন্যই তো এই লাউয়ের মাচাটা দিচ্ছি। যদি মাচায় লাউটাও একটু ধরে, তাহলে তো লাউ আর লাউয়ের পাতা খেতে পারবো। বউ, আমাকে তুমি মাফ করে দাও। আমি সত্যি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, তোমার মতো এমন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করে এনে কি যে কষ্ট দিচ্ছি তোমায়, আমারই খুব খারাপ লাগে। তোমাকে আমি মাছ মাংস খাওয়াতেই পারি না। সারাদিন তুমি মাঠে ঘাটে খুঁজে এটা সেটা রান্না করো, আজ আবার কষ্ট করে লাউয়ের মাচা দিচ্ছ। তোমার এমন কষ্ট দেখে আমার আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে করে। এ তুমি কি কথা বলছো? আমি কি কোনোদিন অভিযোগ করেছি যে আমার এই জিনিস সেই জিনিসের দরকার? বউ, অভিযোগ না দিলেও তো আমি বুঝতে পারি তোমার যে আমার সংসারে থাকতে খুব কষ্ট হচ্ছে। কবে যে উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকাবে, আর কবে যে আমার এই কষ্টের দিন শেষ হবে সেই চিন্তাই করছি। হয়েছে হয়েছে, এখন আর বেশি কথা বলো না তো। তুমি একবার শুরু করলে আর থামতেই চাও না। যাও যাও, ঘরে গিয়ে খাবার খেয়ে নাও। এরপর বল্টু শিয়াল ঘরে চলে গেল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা বল্টু শিয়াল কাস্তে হাতে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিল। বল্টু, এই বল্টু, দাঁড়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যালো মামা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাগ্নে, আমি তোকেই ডাকছি। শোন, আমার আজ একটা কাজ আছে। তুই যদি কাজটা আজকের মধ্যে শেষ করতে পারিস তাহলে তোকে আমি 300 টাকা দিব। 300 টাকা? আচ্ছা ঠিক আছে মামা, তোমার কাজ আমি অবশ্যই করব। বলো কি কাজ করতে হবে মামা? শোন ভাগ্নে, কালকে আমি বাজার থেকে 300 চিনি চম্পা কলার চারা এনেছি। চারাগুলো আমার জমিতে রোপণ করে দিতে হবে। জমি প্রস্তুত হয়ে গেছে, এখন শুধু চারাগুলো রোপণ করলেই হবে। তুই যদি আমার ওই 300 চারা রোপণ করে দিস তাহলে আমি তোকে পুরো 300 টাকা দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার 300 চারাই রোপণ করে দিব। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি শুধু আমাকে বলো কলার চারাগুলো কোথায় রেখেছো। ভাগ্নে, কলার চারাগুলো আমার জমির আইলেই আছে, আর লাইন টানাও আছে। তুই শুধু গিয়ে কলার চারাগুলো রোপণ করবি, ঠিক আছে? আর আমি বিকালের মধ্যে তোর দিনমজুরের টাকা নিয়ে আমি জমিতে পৌঁছে যাব, ঠিক আছে? এই কথা বলে বল্টু শিয়াল কলার চারা রোপণ করার জন্য হালুমবাঘের জমির উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে বল্টু শিয়াল হালুমবাঘের জমিতে পৌঁছে গেল, আর জমির আইলে রাখা কলার চারাগুলো নিয়ে জমিতে রোপণ করতে লাগলো। এদিকে বিকেল বেলা হালুমবাঘ শিয়ালের দিনমজুরের টাকা নিয়ে তার জমিতে চলে এলো, আর এসে দেখলো শিয়াল সব কলা গাছের চারা লাগিয়ে ফেলেছে। হ্যালো মামা, তোমার সব চারা রোপণ করা শেষ, কিন্তু এই ছোট্ট আধমরা চারাটা বেঁচে গেছে। এই আধমরা চারাটা জমিতে রোপণ করার জায়গাও নেই, আর এমন আধমরা চারা দেখে এটা আমি লাগাইনি। জমিতে লাগালে এই চারাটা মরেও যেতে পারে। এখন এটাকে কি করব মামা? আচ্ছা ঠিক আছে, তুই একদম ঠিক কাজ করেছিস। ওটা জমিতে লাগালে এমনিতেই মরে যাবে, ওটা লাগানোর দরকার নেই। তুই এক কাজ কর, ওই আধমরা চারাটাকে ফেলে দে। মামা, তুমি যেহেতু এই আধমরা চারাটাকে ফেলে দিতে বলছো, আমি এক কাজ করি, চারাটাকে আমি আমার বাড়ি নিয়ে যাই।
বাড়ির পাশে রোপণ করে দিব। যদি কোনোভাবে ও বেঁচে যায় তাহলে তো আমার একটা কলার গাছ হবে, কলা ধরলে আমি খেতে পারবো। তুমি কি বলো মামা? আচ্ছা ঠিক আছে ভাগ্নে, কোনো সমস্যা নেই। তুই তাহলে চারাটাকে নিয়েই যা। আরে নে, তোর দিন মজুরের 300 টাকা। আর শোন, আজ তো কাজ করে ভালোই টাকা পেয়েছিস। তোর বউটাকে তো ভালো মন্দ কিছুই খাওয়াস না। এভাবে বউকে দিনের পর দিন না খাইয়ে রাখলে বউ তো চলে যাবে। আজকে যাওয়ার সময় বাজার থেকে ভালো মন্দ কিছু কিনে নিয়ে যাস। ঠিকই বলেছো মামা, শেফালিও আমার সাথে খুব কষ্ট করে। বড়লোক শিয়ালের মেয়েকে বিয়ে করে এনে আমি খুব কষ্ট দিচ্ছি ওকে। আর যেহেতু কাজ করে 300 টাকা পেয়েছি, বড় দেখে একটা মাছ আর চাল ডাল কিনে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সেটাই কর। আর শোন, কদিন পরে এই চারা গাছগুলোতে পানি দিতে হবে আর জমির আগাছাও পরিষ্কার করতে হবে। ওই কাজগুলো তুই করিস ভাগ্নে, আমি তোর টাকা পয়সা আর একটু বাড়িয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা, তোমার যেই কাজ থাকুক না কেন আমাকে বললে আমি অবশ্যই করে দিব। আমি তাহলে এখন গেলাম মামা। এই কথা বলে বল্টু শিয়াল সেই ছোট্ট কলা গাছের চারাটি নিয়ে বাজারে চলে গেল আর বাজার থেকে চাল ডাল আর একটি মাছ কিনে বাড়িতে চলে এলো। এই দেখো, বড় দেখে একটা মাছ কিনে এনেছি। আজকে হালুম মামার কলার জমিতে কাজ করেছি। হালুম মামা আমাকে পুরো 300 টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে এই চাল ডাল আর এই বড় মাছটা কিনে আনলাম। নাও বউ, মাছটা নিয়ে গিয়ে ভুনা করো। আজ মজা করে মাছ দিয়ে ভাত খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা তোমার হাতে ওটা আবার কি? ওটা তো কলা গাছের চারা মনে হচ্ছে। ওই কলা গাছের চারা দিয়ে আবার তুমি কি করবে? দেখেই তো মনে হচ্ছে কলার চারাটা মরেই গেছে। বউ, হালুম মামার কলার জমিতে কলার চারা রোপণ করে এই ছোট্ট আধমরা চারাটি বেঁচে গিয়েছে, তাই মামাকে বলে চারাটা নিয়ে এসেছি। আমাদের বাড়ির পাশে রোপণ করে দিব। যদি কোনোভাবে চারাটা বেঁচে যায় আর সেটা বড় হয়ে কলা ধরে তাহলে আমরা একটু কলা খেতে পারবো। এজন্যই এনেছি বউ। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে রোপণ করো আর আমি রান্না বান্না শেষ করে ফেলি। এই কথা বলে শেফালি রান্না করতে চলে গেল আর বল্টু শিয়াল গেল সেই কলার চারাটা রোপণ করতে। এরপর বল্টু শিয়াল কলার চারাটি রোপণ করে দিল। তারপর তারা রাতের খাবার একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা বল্টু শিয়াল তার কলা গাছের চারা গাছটিতে পানি দিতে এসে তো অবাক হয়ে গেল। সে দেখলো এক রাতের মধ্যে কলা গাছের চারাটি বিশাল বড় হয়ে গেছে আর তাতে সোনালী রঙের কলাও ধরেছে আর কলাগুলো সোনার মতো চকচক করছে। বউ বউ, এদিকে এসো, দেখে যাও কি অবাক কাণ্ডটাই না ঘটেছে। এক রাতের মধ্যেই আমাদের সে ছোট্ট কলার চারাটি বড় হয়ে তাতে কলা ধরেছে আর কলাগুলো সোনার মতো ঝকমক করছে। তাড়াতাড়ি এসো বউ। আরে তাই তো, একই অবাক কাণ্ড। এক রাতের মধ্যে কলার চারাটি বড় হয়ে গেছে, আবার তাতে কলাও ধরেছে। কলাগুলো তো সত্যি সোনার মতো চকচক করছে। ওগো, এগুলো কি সত্যি কলা নাকি সোনার কলা? একটা পেরে দেখো তো। আমারও তো তাই মনে হচ্ছে বউ। তুমি এক কাজ করো, একটা লাঠি নিয়ে এসো, দেখি একটা কলা পেরে এটা সত্যিকারের সোনার কলা কিনা। এরপর শেফালি শিয়ালিনী একটা লাঠি নিয়ে আসলো আর বল্টু শিয়াল লাঠি দিয়ে গুঁতো মেরে একটি কলা পারলো। কলাটি হাতে নিতেই তো বল্টু আরো অবাক হয়ে গেল। সে দেখলো এটি আসলে সত্যিকারের সোনার কলা। বউ, এ তো সত্যিকারের সোনার কলা মনে হচ্ছে। ওরে বাবা, এটা আবার কোনো ভূতের গাছ নয় তো? এক রাতের মধ্যে চারা গাছ বড় হয়ে তাতে আবার কি করে কলা ধরে? আবার কলা গাছে আর দেখছি সোনার কলা ধরেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না বউ। বউ, আমার মনে হচ্ছে এই কলার গাছটা আমাদের কোনো ক্ষতি করতে পারে। এখানে আর থাকা যাবে না বউ, চলো এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমারও কেমন জানি সন্দেহ হচ্ছে। তুমি কলাটা এক্ষুনি ফেলে দাও আর চলো আমরা এখান থেকে চলে যাই। তা না হলে এই জাদুকরি সোনার কলার গাছটি আমাদের মেরেও ফেলতে পারে। এই কথা বলে বল্টু আর তার বউ যেই না সেখান থেকে যেতে ধরলো অমনি কলার গাছটি বলে উঠলো, তোমাদের কোথাও যেতে হবে না। আমি সত্যিকারের জাদুর কলার গাছ। আমার এই কলার গাছে একটি মাত্রই কলার ছড়ি ধরেছে, আর কোনো দিন কোনো ছড়িও ধরবে না। আর আমি কোনো দিন বংশ বিস্তার করব না। যারা প্রকৃতিতে খুব কষ্টে দিন যাপন করে আর যে কোনো বিপদে নিজের প্রতি ভরসা রাখে, আমি কেবলমাত্র তাদেরকেই সাহায্য করি। তোমরা দুজন ঠিক তেমনই।
তাই আমি তোমাদেরকে এই সোনার কলার ছড়িটা উপহার দিলাম। তোমরা এখন আমাকে কেটে ফেলে এই সোনার কলার ছড়িটা পেরে নাও। আশা করি এই সোনার কলার ছড়িটি বিক্রি করলে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমরা বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে পারবে। বউ, এখন আমি কি করব? এই জাদু সোনার কলা গাছটি তো নিজে থেকে আমাকে ওকে কেটে ফেলতে বলছে। ওগো, সে যখন নিজে থেকে বলছে তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। তুমি কাটো সোনার কলার গাছটিকে। এরপর বল্টু শিয়াল আর সেই সোনার কলার ছড়িটি বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। আর সেই টাকা দিয়ে বল্টু শিয়াল একটি বিশাল বড় বাড়ি করলো।